প্রিয় শিক্ষার্থীরা, আবারও স্বাগতম আমাদের আরেকটি নতুন ক্লাসে। আজকের এই ক্লাসটি লেনদেন অধ্যায়ের চতুর্থ ক্লাস। তোমরা যারা এর পূর্ববর্তী ক্লাসগুলো করনি অবশ্যই করে আসবে। আজকের এই ক্লাসে আমরা ব্যবসায়িক লেনদেনের প্রমাণপত্র এবং একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক কার্যক্রম সম্পাদনের জন্য বিভিন্ন ধরনের দলিলপত্র ব্যবহার করে থাকেন, তো সেগুলো সম্পর্কে আজকের এই ক্লাসটিতে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আসি চালান বা ইনভয়েস। চালান মূলত তৈরি করা হয় ধারে পণ্য বিক্রয়ের জন্য। চালানে ক্রেতার নাম, ঠিকানা, পণ্যের পরিমাণ, বিবরণ, মূল্য এবং মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি লিপিবদ্ধ থাকে। বিক্রেতার নিকট এটি বহি চালান এবং ক্রেতার নিকট তা আন্তঃচালান বলে গণ্য হয়। একজন বিক্রেতা সেই চালানটি তৈরি করে, তাই তার কাছে সেটি বহি চালান, এবং একজন ক্রেতা সেটি গ্রহণ করে, তাই সেটি আন্তঃচালান বলে তাদের কাছে গণ্য হয়। এই চালানের ভিত্তিতে ক্রেতা প্রাথমিক পর্যায়ে ক্রয় জাবেদায় এবং বিক্রেতা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করে থাকেন। এটি হচ্ছে একটি চালান। সুমন ট্রেডার্স, 40 নিউ মার্কেট, ঢাকা। চালান। ক্রেতার নাম মেসার্স জামিল ট্রেডার্স, ঠিকানা বোর্ড বাজার, গাজীপুর। এখানে রয়েছে চালান নং, তারিখ 10 মার্চ 2025। সে মোট 38,000 টাকার বাজার করেছে, তাই এখানে আমরা টাকা কথায় লিখব। এবং এখানে বিক্রেতার একটি শর্ত রয়েছে 2/10 নিট 30। এখানে আমরা নিচে এর অর্থ লিখে দিয়েছি। এর অর্থ হলো যে 10 দিনের মধ্যে যদি সে পুরো টাকাটাই পরিশোধ করে তাহলে সে 2% বাট্টা পাবে। অন্যথায় 30 দিনের মধ্যে অবশ্যই তাকে মূল্য পরিশোধ করতে হবে। তার আগে আমরা একটা বিষয় এখানে লক্ষ্য করি। এখানে রয়েছে সে কার বাড়ি বাট্টা পেয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, ধরে নাও যে তুমি একটি মুদি দোকান থেকে 920 টাকা দামের বা 920 টাকার বাজার করেছো। তৎক্ষণাৎ সেই বিক্রেতা বলল যে ভাই, আপনাকে 920 টাকা দেওয়া লাগবে না, 20 টাকা ছাড়, আপনি 900 টাকাই দেন। তো তুমি তৎক্ষণাৎ যেই ছাড় পেলে সেটি হলো কারবারি বাট্টা, এবং তুমি সেই বিক্রেতার কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করলে। এখন বিক্রেতার শর্ত হলো, আপনি যদি 10 দিনের মধ্যে সেই 900 টাকা পরিশোধ করেন তাহলে আমি আপনাকে আরও 2% বাট্টা দিব বা ছাড় দেব। যদি না করেন অবশ্যই 30 দিনের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে। তো এটি হচ্ছে মূলত 2/10 নিট 30-এর অর্থ। 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 2% নগদ বাট্টা পাওয়া যাবে, অন্যথায় 30 দিনের মধ্যে অবশ্যই তাকে পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে। পরবর্তীতে আসি ক্যাশ মেমো। ক্যাশ মেমো নামটাতেই বোঝা যাচ্ছে যে এটি নগদে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে আলম জেনারেল স্টোর, 35 নিউ মার্কেট, ঢাকা। ক্যাশ মেমো। ক্রেতার নাম রিয়াদ অ্যান্ড ব্রাদার্স, চন্দনা, গাজীপুর। তারিখ দেওয়া আছে সে কত তারিখে ক্রয় করেছে। সয়াবিন তেল, কারবারি বাট্টা। একই কথা আমরা একটু আগে আলোচনা করেছিলাম কারবারি বাট্টা নিয়ে। টাকা কথায় সে মোট 4,750 টাকার বাজার করেছে এবং এটি তৈরি করে থাকে একজন বিক্রেতা। ক্যাশ মেমো তোমরা যদি একটু লক্ষ্য করো, চালানে শর্ত বা বিশেষ দ্রষ্টব্যতে লেখা ছিল ভুল ত্রুটি সংশোধনযোগ্য। অর্থাৎ তুমি যদি কোনো পণ্য বাকিতে ক্রয় করো, সেখানে পণ্যের যদি মান খারাপ হয় সেখানে তা ফেরত নেওয়া যাবে, কিন্তু তুমি যদি নগদে পণ্য ক্রয় করো, বা বেশিরভাগ সময়ই দেখা থাকবে তুমি যদি কোনো দোকান থেকে নগদে পণ্য ক্রয় করে থাকো, কোনো সমস্যা থাকলে বা কোনো ধরনের সমস্যা হলে বিক্রেতা কিন্তু খুব কম সময়ই ফেরত নিয়ে থাকে সেই পণ্যটি। তাই বিশেষ দ্রষ্টব্যতে ক্যাশ মেমোতে লেখা আছে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। এখানে ক্রেতার স্বাক্ষর এবং বিক্রেতার স্বাক্ষর উভয়েরই স্বাক্ষর রয়েছে। আমরা একটু পড়ি।
ক্রেতা ক্যাশ মেমো অনুসারে পণ্য মূল্য পরিশোধ করে পণ্য গ্রহণ করে থাকে। সাধারণত ক্যাশ মেমো 3 সেট তৈরি করা হয়। 3 সেট কেন তৈরি করা হয়? প্রথম সেট, তোমরা দেখে থাকবে যে তোমাকে যদি তুমি কোনো জিনিস কেনার সময় বিক্রেতার কাছ থেকে যদি তুমি ক্যাশ মেমো নেও, দেখবে যে ওরা একটা ফয়েল পেপার নিচের দিকে ইউজ করে, যেটা ছাপ পড়ে আর কি, কার্বন পেপার বলে আর কি যেটাকে। তো সেই অরিজিনাল কপিটি তোমাকে দিয়ে দেয় এবং তাদের যে কার্বন যে কপিটি থাকে সেটি কিন্তু তাদের কাছে থেকে যায়। মূলত এটি করা হয় তাদের একটি দৈনন্দিন হিসাবগুলো ঠিকমতো রাখার জন্য। পরবর্তীতে ডেবিট নোট এর ধারণা। ডেবিট নোট ক্রয়কৃত পণ্য ফরমাইশ অনুযায়ী না হলে অথবা নিম্নমানের হলে ক্রেতা বিক্রেতাকে উক্ত পণ্য ফেরত পাঠায়। অর্থাৎ ধরে নাও যে তুমি একটি পণ্য ক্রয় করেছো বা অনেকগুলো পণ্য ক্রয় করেছো, তার মধ্যে কিছু পণ্য খারাপ। এখন তুমি সেই পণ্যটি সেই বিক্রেতাকে ফেরত দিবে। তুমি যেই ভাউচারটি বা নোটটি তৈরি করবে সেটি হচ্ছে ডেবিট নোট। তাহলে আরেকবার পড়ি, ক্রয়কৃত পণ্য ফরমাইশ অনুযায়ী না হলে অথবা নিম্নমানের হলে ক্রেতা বিক্রেতাকে উক্ত পণ্য ফেরত পাঠায়। এভাবে বিক্রিত পণ্য যখন কোনো কারণে সংশ্লিষ্ট বিক্রেতার নিকট ফেরত আসে, তখন ক্রেতা উক্ত ফেরত পণ্যের বিবরণ যথা পণ্যের পরিমাণ, দর, মূল্য ইত্যাদি কাগজে লিখে ফেরত পণ্যের সাথে বিক্রেতার নিকট প্রেরণ করে। তো এটি হচ্ছে ডেবিট নোট। তৈরি করেছে ইমরান ব্রাদার্স, মলিটোলা বংশাল, ঢাকা। প্রাপকের নাম মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজ, অর্থাৎ মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজের কাছ থেকে ইমরান ব্রাদার্স কিছু পণ্য কিনেছিল। দেখি আমরা কি পণ্য কিনেছিল। প্রতি পিস 1300 টাকা করে 10 পিস জামদানি শাড়ি ছেঁড়া হওয়ায় ফেরত পাঠানো হলো। ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। আচ্ছা, তোমাদের মধ্যে কনফিউশন বা একটি প্রশ্ন জাগতে পারে, এটি কেন ডেবিট নোট, এটি অন্য কোনো নোট নয় কেন? আচ্ছা, আমরা একটু দেখি। আমরা যখন ধারে পণ্য ক্রয় করেছিলাম, ধরে নাও যে আমাদেরকে বলছি ইমরান ব্রাদার্স এবং দ্বিতীয় পক্ষ সেটি হচ্ছে মেসার্স স্বপ্ন এন্টারপ্রাইজ। এখন ধারে পণ্য ক্রয় করায় আমাদের জাবেদা ছিল ক্রয় হিসাব ডেবিট এবং স্বপ্না এন্টারপ্রাইজ হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট। এখন সেই পণ্যটি আমরা ফেরত দিয়েছি। ফেরত দেওয়ায় আমাদের এই ক্রয়কৃত পণ্য কমে গিয়েছে এবং কমে যাওয়ার সাথে সাথে আমাদের যে পাওনাদার যে টাকা পাবে সেই টাকার পরিমাণও কমে গিয়েছে। তাই আমাদের আবার জাবেদা হবে স্বপ্ন এন্টারপ্রাইজ হিসাব ডেবিট। আমি আবার বলছি, স্বপ্ন এন্টারপ্রাইজ হিসাব ডেবিট কেন হলো? পাওনাদার কমে গিয়েছে। অর্থাৎ আমরা জানি যে লেনদেন অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম যে সব বৃদ্ধি ডেবিট আর আদম বৃদ্ধি ক্রেডিট। তাই স্বপ্না এন্টারপ্রাইজ বা দায় হ্রাস হয়েছে, তাই এখানে ডেবিট। এবং ক্রয় ফেরত হিসাব, ক্রয় ফেরত হচ্ছে বিপরীত ব্যয়, যা সম্পর্কে আমরা পরবর্তীতে ধারণা পাব। ক্রয় ফেরত তোমার সেই পণ্যকে কমিয়ে দিয়েছে, যে তাই সেটি ক্রেডিট। যেহেতু এখানে স্বপ্ন এন্টারপ্রাইজকে ডেবিট করা হয়েছে, তাই এখানে বলা হয়েছে যে 10 পিস জামদানি শাড়ি ছেঁড়া হওয়ায় ফেরত পাঠানো হলো এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। এটি কিন্তু খুবই কনফিউশন হয় মাঝে মধ্যে। তাহলে আমরা বুঝেছি আসলে যে যেহেতু ফেরত দেওয়া হয়েছে, আমার পণ্য কমে গিয়েছে এবং আমার দায় কমে গিয়েছে। দায় কমে যাওয়ায় স্বপ্না এন্টারপ্রাইজ হিসাব ডেবিট হয়েছে এবং পণ্য কমে যাওয়ায় বিপরীত ব্যয় বা ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। টাকা কথায় 12,000 টাকা মাত্র এখানে রয়েছে ক্রয় ব্যবস্থাপক। এখানে দেখো, তোমরা কিন্তু একটু দেখো লক্ষ্য করে যে এখানে ক্রয় ব্যবস্থাপক রয়েছে। যেহেতু
এখানে ক্রেতা ক্রয় করেছে এবং ক্রেতা সেই ডেবিট নোটটি প্রস্তুত করেছে তার কৃত পণ্য ফেরত দেওয়ার জন্য। পরবর্তীতে আসি ক্রেডিট নোট। ঠিক একই ডেবিট নোটের উল্টো পাশ, বিক্রেতার কাছে বিক্রিত পণ্য ফেরত এলে বিক্রেতা প্রাপ্য পণ্যের পূর্ণ বিবরণ যথা পণ্যের পরিমাণ, দর, মূল্য একটি কাগজে লিখে ক্রেতার নিকট প্রেরণ করে জানিয়ে দেয় যে তার বা তাদের উক্ত হিসাব খাত ফেরত পণ্যের মূল্যের জন্য ক্রেডিট করা হয়েছে। এরূপ নোট ক্রেডিট নোট। ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করে থাকে। তাহলে মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজ একজন বিক্রেতা, সে পণ্য বিক্রয় করেছিল, বিক্রয় করায় তার জাবেদা হয়েছিল ইমরান ব্রাদার্স হিসাব বা দেনাদার হিসাব, যেহেতু সে ধারে পণ্য বিক্রয় করেছিল। আমরা জানি যে ধারে পণ্য বিক্রয় করলে সেটি সম্পদের অন্তর্ভুক্ত হয় বা দেনাদার বা প্রাপ্য হিসাব সম্পদের ঘরে বসে। তাই বিক্রয় হিসাব হচ্ছে আয়, আমরা জানি আয় বৃদ্ধি ক্রেডিট, এবং যেহেতু দেনাদার হিসাব বৃদ্ধি পেয়েছে তাই সেটি ডেবিট। তাই ধারে পণ্য বিক্রয় করার তার জাবেদা ছিল ইমরান ব্রাদার্স হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু তার বিক্রিত পণ্য ফেরত আসছে। বিক্রিত পণ্য ফেরত আসলে তার বিক্রয় অবশ্যই কমে যাবে এবং দেনাদারও কমে যাবে। তাই বিক্রয় হিসাব এখানে আসবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট। এটি হলো বিপরীত আয়, যা সম্পর্কে আমরা পরবর্তীতে ধারণা পাব। ইমরান ব্রাদার্স হিসাব, যেহেতু দেনাদারের পরিমাণ কমে গিয়েছে তাই ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবার বলছি, বিক্রিত পণ্য ফেরত আসায় স্বপ্ন এন্টারপ্রাইজের জাবেদা বিক্রয় ফেরত হিসাব ডেবিট, যেহেতু তার বিক্রিত পণ্য ফেরত এসেছে। ইমরান ব্রাদার্স হিসাব বা দেনাদার ক্রেডিট অথবা প্রাপ্য হিসাব ক্রেডিট, যেহেতু তাকে তার সম্পদ কমিয়ে দিতে হবে বা দেনাদার হিসাবকে কমিয়ে দিতে হবে, তাই ক্রেডিট। তাই সে এখানে লিখেছে প্রতি পিস 1300 টাকা করে 10 পিস জামদানি শাড়ি ছেঁড়া হওয়ায় ফেরত পাওয়া গেছে এবং আপনাদের হিসাবকে ফেরত মালের মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এটি হচ্ছে বিক্রয় ব্যবস্থাপক তৈরি করে থাকে, এর জন্য এখানে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর রয়েছে। পরবর্তীতে আসি ডেবিট ভাউচার। পণ্য ক্রয়ে আমরা দেখি পণ্য ক্রয়ে এবং বিভিন্ন ব্যয়ের সাপেক্ষে আমরা কি জানি, ব্যয় হলেই তার ডেবিট হয়, ব্যয় বৃদ্ধি ডেবিট। তাই এখানে লেখা আছে পণ্য ক্রয়ে বা বিভিন্ন ব্যয়ের সাপেক্ষে ডেবিট ভাউচার ব্যবহৃত হয়। ডেবিট ভাউচারের সাথে চালান ক্যাশ মেমো যুক্ত করে ধারাবাহিকভাবে ভাউচার নাম্বার প্রদর্শন পূর্বক ক্যাশবুক বা নগদান রেজিস্টারের ক্রেডিট দিক খরচের দিক লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ একজন ক্রেতা একজন বিক্রেতার কাছ থেকে ডেবিট ভাউচার সংগ্রহ করে, ডেবিট ভাউচার সংগ্রহ করে সেটি তার খরচের দিকে লিপিবদ্ধ করা হয়। এখানে রয়েছে আলী অ্যান্ড হায়দার আন্দরকিল্লা চট্টগ্রাম ডেবিট ভাউচার। ডেবিট ভাউচার নাম্বার, হিসাব খাতের নাম, তারিখ, গ্রহণকারীর নাম এবং ঠিকানা, খরচের বিবরণ রয়েছে, ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহীতার স্বাক্ষর রয়েছে। তাহলে ডেবিট ভাউচার তৈরি করা হয় মূলত পণ্য ক্রয়ে, মানে অর্থাৎ সকল ধরনের ব্যয়ের জন্য ডেবিট ভাউচার প্রস্তুত করা হয়। কেন করা হয়? আমরা জানি যে ক্রয় বৃদ্ধি ডেবিট বা ব্যয় বৃদ্ধি ডেবিট। পরবর্তীতে আসি পণ্য বিক্রয় বা বিভিন্ন আয়ের জন্য। এখানে দেখো আয়ের জন্য যে আমরা যে জাবেদা ব্যবহার করি যে আয় বৃদ্ধি হলো ক্রেডিট, তাই এখানে ক্রেডিট ভাউচার। তাই পণ্য বিক্রয় বা বিভিন্ন আয়ের জন্য যে ভাউচার ব্যবহার করা হয় তাকে বলা হয় ক্রেডিট ভাউচার, এবং ক্রেডিট ভাউচারের সাথে চালানের কপি
ক্যাশ মেমো ইত্যাদি সংযুক্ত করে তাতে ধারাবাহিকভাবে ক্যাশ বুকের ডেবিট দিকে অর্থ প্রাপ্তির দিকে লিপিবদ্ধ করা হয়। ক্রেডিট ভাউচার অর্থাৎ কি? এটা একজন বিক্রেতা প্রস্তুত করে থাকে ক্রেডিট ভাউচার। বিক্রেতা প্রস্তুত করে কেন? এখানে বলা আছে যে ক্যাশ বুকের ডেবিট দিকে অর্থ প্রাপ্তির দিকে লিপিবদ্ধ করা হয় ক্রেডিট ভাউচার। তো এখানে ক্রেডিট ভাউচার নাম্বার, যেহেতু ক্রেডিট ভাউচার হচ্ছে আয় বৃদ্ধি হচ্ছে ক্রেডিট, তাই এটি ক্রেডিট ভাউচার। হিসাব খাতের নাম একই জিনিস, ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহীতার স্বাক্ষর। অবশ্যই তোমরা এই হিসাব বিজ্ঞানের যে দলিলগুলো রয়েছে এগুলো প্রতি পরীক্ষাতেই আসে এবং অবশ্যই আসে। তাই তোমরা যদি এই 6 থেকে 7টা ছক বা ভাউচার অথবা দলিলগুলো ঠিক মতো পড়ে রাখো তাহলে অবশ্যই তোমাদের কাজে দিবে এবং এগুলো প্রত্যেকটি পরীক্ষাতেই আসে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করবে যাতে পূর্ববর্তী বা পরবর্তী ভিডিওগুলো আসলে তোমরা সাথে সাথেই পেয়ে যাও। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।